বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষ। আজকে তোমাদের যে পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্স এইটার নমুনায়নের উপর 3 নম্বর লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরিসংখ্যান অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের উপর কোর্স প্রায় শেষ। সব ক্লাসগুলো পাবে আমার ইউটিউব চ্যানেলে। সেজন্য তোমরা দয়া করে আকমল হোসেন মালিহা লেখে যদি গুগলে সার্চ দাও তাহলে আমার চ্যানেলটা পেয়ে যাবে। এরপর একটা গোল বৃত্তের উপর ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার পর দেখবে উপরে প্লে লিস্ট লেখা আছে, প্লে লিস্টে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে সেখানে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ মাস্টার্সের ক্লাসগুলো কি আছে দেয়া আছে। যে যার প্রয়োজন মতো কি করবে ক্লাসগুলো দেখে নেবে। আর এগুলো সাজিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের আলোকে, কিন্তু অন্যান্য যত বিশ্ববিদ্যালয় আছে সবারই কিন্তু এই ক্লাসগুলো কাজে লাগবে। হ্যাঁ, যেটা একটা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে আর একটা বিশ্ববিদ্যালয়ে এটা সেকেন্ড ইয়ার হতে পারে। তুমি তোমার সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো কি করবে দেখবে। আজকে নমনান তত্ত্বের আমরা একটা পার্থক্য আমরা আলোচনা করব। সেই পার্থক্যটা কি, সেটা হচ্ছে শুমারি জরিপ এবং নমুনা জরিপের ভিতরে পার্থক্য, অর্থাৎ ডিফারেন্সেস বিটুইন সেন্সাস অ্যান্ড স্যাম্পল সার্ভে। অর্থাৎ আমরা কি নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে সেন্সাস অ্যান্ড স্যাম্পল সার্ভে। ঠিক আছে, এটার ভিতরে আমরা পার্থক্য আলোচনা করব, অর্থাৎ ডিফারেন্সেস বিটুইন সেন্সাস অ্যান্ড স্যাম্পল সার্ভে। সেন্সাসটা বাংলায় বলে শুমারি জরিপ, শুমারি জরিপ। আর স্যাম্পলটাকে বলা হয়, স্যাম্পল সার্ভেটা হচ্ছে নমুনা জরিপ। ঠিক আছে, তো এই প্রশ্নটা মনে করো 4 মার্কের আসতে পারে। আমি শুমারি জরিপ কি নমুনা জরিপ কি এর আগে এটা আলোচনা করেছি, শুধু পার্থক্য তোমাদের পারার কথা। আমি একটু লিখে দিচ্ছি, আমি লিখবো না, আমি বলে দেবো, তোমরা লিখে নেবে। 1 নম্বর পার্থক্য। 1 নম্বর পার্থক্যটা কি, যে শুমারি জরিপে সমগ্রকের সকল একক হতে তথ্য সংগ্রহ করা হয়। শুমারি জরিপে সমগ্রকের সকল একক হতে তথ্য সংগ্রহ করা হয়। এখন আসো, আমি আগে সমগ্রকটা চিহ্নিত করি। আমি সমগ্রকটা চিহ্নিত করেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওজন। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে কতজন শিক্ষার্থী পড়ে সেটা আমাকে জানতে হবে। আমি দেখলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা মনে করো 10,000। তাহলে আমাকে কি করতে হবে, ওই 10,000 স্টুডেন্টের প্রত্যেকের কাছে যেতে হবে, যেতে গিয়ে তাদের ওজনটা কি করতে হবে, ওজনের যে তথ্য সেটা কালেকশন করতে হবে। এই জন্য বলেছি যে শুমারি জরিপে সমগ্রকের সকল একক হতে তথ্য সংগ্রহ করা হয়। কি বলেছি, শুমারি জরিপে সমগ্রকের সকল একক হতে তথ্য সংগ্রহ করা হয়। এখন এই সমগ্রকটা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থী এটা না বলে যদি বলি বাংলাদেশের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী, তখন কিন্তু সমগ্র আকারটা আরো বড় হয়ে গেল। তখন কিন্তু এটা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে বুঝে হবে না, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকার 7 কলেজ, অর্থাৎ সব জায়গাতে অর্থনীতি বিভাগের মনে করো 18,000 স্টুডেন্ট আছে। এই 18,000 স্টুডেন্টের প্রত্যেকের কাছে আমাদেরকে কি করতে হবে? যেতে হবে, গিয়ে আমাদেরকে কি করতে হবে? তথ্য কালেকশন করতে হবে। এই জন্য আমরা কি লিখেছি? আমরা বলেছি শুমারি জরিপের ক্ষেত্রে সমগ্রকের প্রত্যেকটা উপাত্ত হতে তথ্য কি করতে হবে? কালেকশন করতে হবে। মানে প্রত্যেকটা একক হতে তথ্য বা উপাত্ত কালেকশন করতে হবে। আর নমুনা জরিপের ক্ষেত্রে কি করতে হবে? নমুনা জরিপের ক্ষেত্রে সমগ্র হতে নির্বাচিত একটা অংশ হতে তথ্য কালেকশন করতে হবে। নমুনা জরিপের ক্ষেত্রে সমগ্র হতে নির্বাচিত একটি অংশ হতে তথ্য কালেকশন করতে হবে। যেমন আমরা কি করলাম? আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, আমরা সিলেট থেকে 100 জন, চট্টগ্রাম থেকে আরও 100 জন, রাজশাহী থেকে আরও 100 জন, খুলনা থেকে আরও 100 জন, রংপুর থেকে আরও 100 জন, বরিশাল থেকে আরও 100 জন, 1 2 3 4 5 6, মোট 600 জন শিক্ষার্থী কি করলাম? নির্বাচিত করলাম। এই 600 জন শিক্ষার্থী হচ্ছে একটা নমুনা। নমুনা জরিপের ক্ষেত্রে কি করছি আমরা? সমগ্র হতে, কি বলেছি? সমগ্র হতে একটা অংশ আমরা নির্বাচন করি এবং তাদের কাছ থেকে আমরা কি করি? তথ্য কালেকশন করি। অর্থাৎ নমুনা জরিপের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা এককের কাছে যাই না, আমরা মোট একক হতে একটা অংশ নির্বাচন করি, সেখান থেকে আমরা তথ্য বা উপাত্ত কি করি? তথ্য আমরা সংগ্রহ করি। তাহলে এখানে 1 নম্বরে কি লিখবা? নমুনা জরিপের ক্ষেত্রে সমগ্র হতে নির্বাচিত একটি অংশ হতে তথ্য সংগ্রহ করা হয়। তাহলে শুমারি জরিপের ক্ষেত্রে আমরা কি করছি? সমগ্রকে প্রত্যেকটা একক হতে তথ্য সংগ্রহ করা হয়। আর নমুনা জরিপের ক্ষেত্রে সমগ্র হতে নির্বাচিত একটা অংশ হতে তথ্য সংগ্রহ করা হয়। এরপরে আসো যে শুমারি জরিপে 2 নম্বর পার্থক্য। শুমারি জরিপে কি লিখবা? শুমারি জরিপে সময় এবং অর্থ কি লাগে? বেশি লাগে। সময় এবং অর্থ বেশি লাগে। ব্যাখ্যা দিচ্ছি, কমন সেন্স। যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওজন জানার জন্য আমাকে কি করতে হচ্ছে? 10,000 শিক্ষার্থীর প্রত্যেকের কাছে আমাকে যেতে হচ্ছে। এই 10,000 শিক্ষার্থীর প্রত্যেকের কাছে যদি আমাকে যেতে হয়, সেখানে সময় লাগবে, আবার কি লাগবে? প্রচুর অর্থেরও প্রয়োজন। বরিশাল যেতে হবে, রংপুর যেতে হবে, রাজশাহী যেতে হবে, অনেক টাকার প্রয়োজন। এই জন্য শুমারি জরিপের ক্ষেত্রে সময় এবং অর্থ দুটিরই প্রয়োজন। তাহলে নমুনা জরিপের ক্ষেত্রে কি হবে? উল্টাটা, নমুনা জরিপের ক্ষেত্রে সময় এবং অর্থ দুটি কম লাগে। নমুনা জরিপের ক্ষেত্রে সময় এবং অর্থ দুটি কম লাগে। তো 2 নম্বর পার্থক্যটা আমরা পেয়ে গেলাম। 3 নম্বর পার্থক্য হচ্ছে যে শুমারি জরিপের ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করা, এটা তদারকি করা খুবই কঠিন কাজ। মানে শুমারি জরিপের ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করা এবং তদারকি করা কি খুবই কঠিন কাজ। কেন? আমি গবেষণা করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা ভর্তি হয় তাদের ওজন কত, ওয়েট কত। এই জন্য আমি কি করলাম? কিছু লোককে আমি দায়িত্ব দিলাম, তুমি ঢাকার থেকে তথ্য কালেকশন করবে, তুমি বরিশাল থেকে তথ্য কালেকশন করবে, তুমি রংপুর থেকে তথ্য কালেকশন করবে, তুমি চট্টগ্রাম থেকে তথ্য কালেকশন করবে। এবং তাদেরকে আমি কিছু অর্থ দিয়ে ওই সমস্ত জায়গায় কি করলাম? পাঠিয়ে দিলাম। সেক্ষেত্রে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা
সেটা তদারকি করা আমার পক্ষে অত্যন্ত কি কঠিন কাজ, এটাকে নিয়ন্ত্রণ করাও কি খুবই কঠিন কাজ। এই জন্য বলেছি শুমারি জরিপের ক্ষেত্রে তদারকি এবং নিয়ন্ত্রণ কি কঠিন কাজ, আর নমুনা জরিপের ক্ষেত্রে উল্টাটা, তদারকি এবং নিয়ন্ত্রণ করাটা কি সহজ কাজ নমুনা জরিপের ক্ষেত্রে। যার ফলে দেখবা যে আমরা যখন ব্যক্তিগত উদ্যোগে যখন কোনো গবেষণা করি বা বিভিন্ন প্রতিষ্ঠান যখন কি করে গবেষণা করে, তখন সে কিন্তু নমুনা জরিপের উপর কি করে গুরুত্ব দেয়, কারণ এটা তদারকি করা নিয়ন্ত্রণ করা কি সহজ, সময় এবং অর্থ কি লাগে কম লাগে। আর শুমারি জরিপে যেহেতু সময় এবং অর্থ বেশি লাগে, নিয়ন্ত্রণ এবং তদারকি করা কঠিন, এই জন্য সাধারণত শুমারি জরিপটা সরকারের মাধ্যমে হয়ে থাকে। যেমন আমাদের বাংলাদেশের উদাহরণ দিচ্ছে আদমশুমারি। আমরা যখন আদমশুমারি করি তখন অনেকগুলো তথ্য আমরা সে শুমারির থেকে কালেকশন করি। সেক্ষেত্রে সরকার বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষকদের কি করেন, নিয়োগ দেন। শিক্ষকরা বাড়ি বাড়ি কি করেন, যান, গিয়ে এই তো সবার বাড়ি ঘর বাড়িতে যান, তথ্যগুলো কালেকশন করেন। আবার শিক্ষকরা এই দায়িত্ব পালন করছেন কিনা সঠিকভাবে সেটার জন্য তদারকির জন্য এদের ঊর্ধ্বতন কি আছে, আরেকটা কমিটি আছে, তারা এটা দেখে। ওই কমিটি ঠিকমতো কাজ করছে কিনা তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য আরেকটা কি থাকে, কমিটি থাকে অনেক। তো এইটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না, এটা সরকারের পক্ষে সম্ভব। এই জন্য শুমারি জরিপটা সাধারণত কে করে থাকে, সরকার করে থাকে। ইচ্ছে করে পার্থক্য দিতে পারো যে শুমারি জরিপটা সাধারণত সরকারের মাধ্যমে হয়ে থাকে, নমুনা জরিপটা সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কি হয়ে থাকে। এরপরে দেখো আমি 5 নাম্বারটা বলছি, শুমারি জরিপের ক্ষেত্রে অনমুনাজ নন স্যাম্পলিং এরর, অনমুনাজ ত্রুটি বেশি হয়। শুমারি জরিপের ক্ষেত্রে অনমুনাজ ত্রুটি বেশি হয়। এখন এই অনমুনাজ ত্রুটি কি, স্যাম্পলিং এরর কি, সেটা কিন্তু গত ক্লাসে কি করেছি, নন স্যাম্পলিং এরর কি সেটা আমরা গত ক্লাসে কি করেছি আলোচনা করেছি। ঠিক আছে, সেটা আমরা গত ক্লাসে কি করেছি আমরা আলোচনা করেছি যে এটা সাধারণত মনে করো যে তথ্য কালেকশন করে তার আইকিউ এর অভাব হতে পারে, তার বুদ্ধিমত্তার অভাব হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে তার পক্ষপাতিত্ব কি হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে তার অসচেতনতা হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে তার যে তথ্য উপাত্ত বিশ্লেষণের ক্ষেত্রে যে পদ্ধতি প্রয়োগ করেছে সেটা ক্ষেত্রে ভুল হতে পারে। এই সমস্ত কারণে যে ত্রুটিটা হয় সেটাকে অনমুনাজ ত্রুটি বা নন স্যাম্পলিং এরর বলে, এবং এটা শুমারি জরিপের ক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ শুমারি জরিপের ক্ষেত্রটা অনেক বড়। আবার উল্টাটা 5 নাম্বার, নমুনায়ন জরিপের ক্ষেত্রে অনমুনাজ ত্রুটিটা কম হয়, অনমুনাজ ত্রুটিটা কি হয় কম হয়। এটা হচ্ছে কয় নাম্বার, 5 নাম্বার পার্থক্য। পার্থক্য চমৎকার, একটা শিখলে আরেকটা পাওয়া যায়। এটা যদি বেশি হয় এটাতে কি হবে কম হবে, এটাই পার্থক্য। 6 নাম্বার হচ্ছে শুমারি জরিপের ক্ষেত্রে যে 5 নাম্বারটা হচ্ছে যে তোমার শুমারি জরিপের কার্যক্ষেত্র অনেক 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 বড়, আর যে নমুনা জরিপের কার্যক্ষেত্রটা তুলনামূলকভাবে ছোট। শুমারি জরিপের কার্যক্ষেত্র অনেক বড়, নমুনা জরিপের কার্যক্ষেত্র অনেক ছোট। অর্থাৎ এখানে 10,000 শিক্ষার্থীর কাছে যেতে হচ্ছে, নমুনা জরিপের মাধ্যমে মাত্র 600 বা 700 বা 800 শিক্ষার্থীর কাছে যেতে হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইটা হচ্ছে তোমাদের যে শুমারি জরিপ এবং নমুনা জরিপের ভিতরে কি পার্থক্য। আচ্ছা, এখন আসো, এখন দেখো যে আমরা যে শুমারি জরিপ আর নমুনা জরিপের ভিতরে পার্থক্য খুব ভালো করে শিখলাম, আমরা জানি। আমরা পরীক্ষাতে কি করলাম, এটা উত্তর কি করেছি দিলাম। এখন মনে করো আমি বিশেষ পরীক্ষা দিলাম, বিশেষ পরীক্ষা দিয়ে আমি ভাইভাতে গেলাম, ভাইভাতে জিজ্ঞেস করলো সাবজেক্ট কি, অর্থনীতি, পরিসংখ্যান ছিল। জি স্যার পরিসংখ্যান ছিল। তা আমাকে বললো আচ্ছা ঠিক আছে, যে ওই সেন্সাস সার্ভে আর যে স্যাম্পলিং যে সার্ভে,
এই দুটোর ভিতরে কিছু পার্থক্য বলো তো। আমি বললাম যে স্যার আমার জানা নাই। আমি কিন্তু শুমারি জরিপ আর নমুনা জরিপের ভিতরে পার্থক্য জানি। আমাকে যদি জিজ্ঞেস করা হতো শুমারি জরিপ আর নমুনা জরিপের ভিতরে পার্থক্যগুলো একটু বলো, আমি সাথে সাথে কি করতাম বলে ফেলতাম। যে আমাকে বলেছে সেন্সাস সার্ভে আর স্যাম্পল সার্ভে, আমি আউট। এইটা তো কখনো কি পড়ি নাই। প্রিয় শিক্ষার্থীরা, বাংলার পাশাপাশি ইংরেজি টার্মগুলো একটু কি করতে হবে, মনে রাখতে হবে। তা না হলে পরবর্তীতে নিয়োগ পরীক্ষায় ভাইবার ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হব। সতর্ক করছি, দয়া করে মনে রাখবেন। এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট পার্থক্য। সেটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন with replacement and without replacement sampling. Differences between with replacement and without replacement sampling. একটা বলেছি কি with replacement, একটা কি বলেছি উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট স্যাম্পলিং। কি বলেছি উইথ রিপ্লেসমেন্ট and without replacement sampling. Differences between, অর্থাৎ পার্থক্য আলোচনা করব কার কার ভিতরে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব লক্ষ্য রাখবে। পার্থক্য আলোচনা করব উইথ রিপ্লেসমেন্ট মানে কি, পুনঃস্থাপন নমুনায়ন। উইথ রিপ্লেসমেন্ট পুনঃস্থাপন নমুনায়ন। আর পার্থক্য আলোচনা করব উইথ আউট রিপ্লেসমেন্ট স্যাম্পলিং, পুনঃস্থাপন ব্যতীত নমুনায়ন। এইটার ভিতরে আমরা কি করব, পার্থক্য আলোচনা করব। অর্থাৎ আমি পার্থক্য আলোচনা করব পুনঃস্থাপন নমুনায়ন এবং পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নের ভিতরে পার্থক্য আলোচনা করব। তো ছাত্র জীবনে পড়ে গেলাম, বিসিএস এর ভাইবা বা কোনো নিয়োগের ভাইবাতে আমাকে বলল যে টেল মি দ্য ডিফারেন্সেস বিটুইন replacement sampling, with replacement sampling and without replacement sampling, আমি আউট। যখন আমাকে রিপ্লেসমেন্ট স্যাম্পলিং বলবে আমি বলবো পুনঃস্থাপন নমুনায়ন, আর উইদাউট রিপ্লেসমেন্ট স্যাম্পলিং বলবে আমি বলবো পুনঃস্থাপন ব্যতীত নমুনায়ন। এখন আসো পার্থক্যগুলো বলে ফেলি। এবং আমরা পুনঃস্থাপন এবং পুনঃস্থাপন ব্যতীত এর আগে আমরা কি করেছি আলোচনা করেছি। এক নাম্বার পার্থক্য, এক নাম্বার পার্থক্যতে কি হয় জানো, এখানে যেটা বলবো এখানে তার উল্টাটা হবে। পুনঃস্থাপন নমুনায়নের ক্ষেত্রে, পুনঃস্থাপন নমুনার ক্ষেত্রে নির্বাচিত এককগুলো তথ্য বিশ্বে ফেরত দেওয়া হয়। পুনঃস্থাপন নমুনায়নের ক্ষেত্রে
নির্বাচিত এককগুলো তথ্য বিশ্বে মানে সমগ্রকে ফেরত দেয়া হয়। তাহলে এটা কি হবে পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নে? নির্বাচিত উপাত্তগুলো, নির্বাচিত এককগুলো তথ্য বিশ্বে বা সমগ্রকে ফেরত দেয়া হয় না। এটাতে ফেরত দেয়া হয়, এটাতে ফেরত দেয়া হয় না। আবার বলছি, যে নির্বাচিত এককগুলো তথ্য বিশ্বে অথবা সমগ্রকে ফেরত দেওয়া হয় পুনঃস্থাপন নমুনায়নে। আর পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নে নির্বাচিত এককগুলো তথ্য বিশ্বে বা সমগ্রকে ফেরত দেয়া হয়। হয় বলেছে, এখানে হয় না বলবেন। একটু ব্যাখ্যা করি। মনে করো সমগ্রকে এককগুলো হচ্ছে 2, 4, 6, 8। এটা হচ্ছে সমগ্রকে কি তোমার এককগুলো। আমাকে বলেছে নমুনা নির্বাচিত করবো, যেখানে নমুনার আকার 2 হবে, অর্থাৎ 2টা উপাত্ত বা 2টা একক নিয়ে আমি নমুনা কি করব, নির্বাচন করব। এই পুনঃস্থাপন নমুনায়নে মনে করো আমি কি করলাম, প্রথমে 2 উঠালাম, 2টা নেব, তা আরেকটা উঠাতে হবে না? প্রথমে কত উঠালাম? আমি 2 উঠালাম, ঠিক আছে। 2 উঠানোর পর 2 তো এখান থেকে কি হয়ে গেছে, চলে গেছে, চলে গেছে না? 2 উঠাইছি, 2 চলে গেছে, আছে কি 4, 6, 8। তাহলে দ্বিতীয়টা যখন উঠাবো তাহলে এটা 4, 6, 8 থেকে উঠবে, ঠিক না? কিন্তু পুনঃস্থাপন নমুনার ক্ষেত্রে 2 উঠানোর পর আবার 2 ফেরত দেব, 2 উঠানোর পর আবার 2 ফেরত দেব, মানে কি পুনঃস্থাপন করব। অতএব দ্বিতীয় যে এককটা উঠাবো সেটা 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। অর্থাৎ দ্বিতীয় এককটা কত হতে পারে? 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8। এই 4টার যে কোনো একটা। বুঝতে পেরেছ? এই 4টার যে কোনো একটা হবে। এটা হচ্ছে পুনঃস্থাপন নমুনায়ন। তাহলে পুনঃস্থাপন নমুনায়নে তথ্য বিশ্ব হতে যে একক নির্বাচিত করা হয়, সেই এককটা পুনরায় তথ্য বিশ্বে কি করা হয়, বা সমগ্রকে ফেরত দেওয়া হয়। যার ফলে কি হয় জানো, পুনঃস্থাপন নমুনার ক্ষেত্রে আমি 2 একবার নির্বাচন করলাম, তো পরেরটাতে যেহেতু 2 ফেরত দিয়েছি, পরেরটাতে 2 আসতে পারে, পরেরটাতে 4 আসতে পারে, পরেরটাতে 6 আসতে পারে, পরেরটাতে 8 আসতে পারে, যেহেতু নমুনার আকার 2টা, ঠিক আছে। মানে প্রথমটা 2, পরেরটা যে কোনো একটা আসতে পারে, এভাবে অনেকগুলো কি আসবে। আচ্ছা, আর পুনঃস্থাপন ব্যতীত নমুনাটা একটু বোঝাই তোমাদেরকে। সমগ্র আকার 2, 4, 6, 8, 2, 4, 6, 8। মনে করো প্রথমে আমি 2টা কি করেছি, নির্বাচিত করেছি। কাকে? আমি 2কে নির্বাচিত করেছি, অর্থাৎ এখান থেকে 2টা কি হয়ে গেছে, চলে এসেছে পুনঃস্থাপন ব্যতীত। অতএব 2 আর ফেরত যাবে না, 2 আর ফেরত যাবে না। এর মানে ফেরত যাবে না মানে পুনঃস্থাপন হবে না, পুনঃস্থাপন হবে না মানে রিপ্লেসমেন্ট হবে না, উইদাউট রিপ্লেসমেন্ট। আশা করি বুঝতে পেরেছ। যার ফলে আমি নমুনার আকার কত বলেছি স্যার? নমুনার আকার বলেছি 2টা, অর্থাৎ নমুনাতে 2টা উপাত্ত থাকবে, 2টা একক থাকবে। যদি বলতাম নমুনার আকার 3, তো নমুনাতে 3টা একক থাকবে। আচ্ছা, প্রথম এককটা তো মনে করি 2 নির্বাচিত করেছি, সেটা তো 4ও হতে পারে। আমি উদাহরণে কত বলেছি, মনে করি 2 নির্বাচিত করেছি। তাহলে পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নে পরেরটা 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। এই তিনটার যে কোনো একটা হতে পারে, কিন্তু পরেরটা কোনোভাবেই 2 আসার সম্ভাবনা নেই। এখানে 2 আসতে পারে পুনঃস্থাপন নমুনায়নে, কিন্তু এখানে আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি শিখলাম? আমরা শিখলাম পুনঃস্থাপন নমুনায়ন আর পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নের ভিতরে 1 নাম্বার পার্থক্য হচ্ছে
পুনঃস্থাপন নমুনায়নে তত্ত্ব বিশ্ব হতে বা সমগ্র হতে যে একক নির্বাচিত করা হয় সেই একক পুনরায় তত্ত্ব বিশ্বে বা সমগ্রকে ফেরত দেওয়া হয়। আর পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নে ফেরত দেওয়া হয় এর সাথে একটা না যোগ করবা, অর্থাৎ ভাষাটা কি হবে, অন্যদিকে পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নে সমগ্র ক্ষতি যে একক নির্বাচিত করা হয় সেই একক সমগ্রকে বা তত্ত্ব বিশ্বে পুনরায় ফেরত দেয়া হয় না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্যটা দেখো, পুনঃস্থাপন নমুনায়নের সমগ্রকের আকার একই থাকে, পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নের সমগ্রকের আকার ক্রমান্বয়ে কমতে থাকে। সমগ্রকের আকার ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। কি বলেছি, পুনঃস্থাপন নমুনায়নে সমগ্রকের আকার ঠিক থাকে, অর্থাৎ সমগ্রকের আকারের কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? কারণ এই যে 2 যে একবার নিয়েছি আবার 2 কি করেছি, ফেরত দিয়েছি। এখানে সমগ্রকের আকার কত, 1 2 3 4, অর্থাৎ 4টা। এখানে সমগ্রের আকার কত, 4টা। তা দেখো যে আমি 2 নিয়েছি আবার 2 কি করেছি, ফেরত দিয়েছি, তাহলে সমগ্রের আকারটা কি থাকে, সমান থাকে। কিন্তু পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নে সমগ্রকের আকার ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। কেন? আমি 2 নিয়েছি, নেওয়ার পর তো 2 তার ফেরত দেব না, এখন সমগ্রকের আকার কত হবে, 3টা। কে কে, 4 6 8, 4 6 8, 2 চলে এসেছে। এখন আমাকে দ্বিতীয় এককটা নির্বাচন করতে হবে, সমগ্রকের 4 6 8, এই যে 4 6 8 হতে যে কোনো একটা কি করতে হবে, নির্বাচন করতে হবে। তাহলে সমগ্রের আকার কি হয়ে গেল, কমে গেল না, 3টা হয়ে গেল না? আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর পার্থক্য একেবারে ইজি। পুনঃস্থাপন নমুনায়নে একই একক বারবার নির্বাচিত হতে পারে। পুনঃস্থাপন নমুনায়নে একই একক বারবার নির্বাচিত হতে পারে। কিভাবে? এই যে আমি 2 আনলাম আবার ফেরত দিয়েছি, তাহলে দ্বিতীয় এককটা 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। যদি 2 হয় তাহলে নমুনাটা কত হচ্ছে, 2 2। তাহলে একই একক কি হচ্ছে, বারবার কি হচ্ছে, নির্বাচিত হতে পারে। বুঝতে পেরেছ? কোনটাতে? পুনঃস্থাপন নমুনায়নে। আর পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নে একই একক বারবার নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ 2 আনার পর একে ফেরত দিচ্ছি না, অতএব দ্বিতীয় এককটা হয় 4 হবে, অথবা 6 হবে, অথবা 8 হবে, যে কোনো একটা হবে, 2 তো আসবে না। তাহলে একে একক বারবার নির্বাচিত হওয়ার কোনো কি সুযোগ নাই। এরপরে আসো যে পুনঃস্থাপন নমুনায়নে যে কোনো একটি একক নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/n যদি কার হয়, সমান সমগ্রকের কি আকার। যদি n যদি সমগ্রকের আকার হয় তাহলে যে কোনো একক নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/n। যেমন মনে করো এখন 2 নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত, 1/4। কেন? এখানে 1 2 3 4টা, মোট 4টা উপাদান আছে, 4টা একক আছে, এর ভিতরে একটা একক 2 নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/4। কারণ সম্ভাবনা মানে কি, যে অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা ভাগ করতে হবে। এখানে 4টা ফলাফল আছে, আর শুধুমাত্র 2 যদি পেতে চাই তার সম্ভাবনা 2 কয়বার আছে, একবার আছে, 1/4। আমি যদি 4 পেতে চাই, কয়টা আছে, 4টা আছে, 4 পাওয়ার সম্ভাবনা কত, 1/4। তাহলে এই 4টা হচ্ছে নমুনার আকার। প্রত্যেক n দ্বারা যদি প্রকাশ করি তাহলে পুনঃস্থাপন নমুনায়নে
সমগ্রকের যে কোনো একটি একক নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবসময় সমান হয় এবং এটি হচ্ছে 1/n। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নে, কোনটাতে? পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নে যে কোনো একটি একক নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান নয়। এখানে কি বলেছি? যে কোনো একটি একক নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান, এবং এটা 1/n। তাহলে এখানে কি বলবো? যে কোনো একটি একক নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান নয়। এক্ষেত্রে পরবর্তী এককগুলো নির্বাচিত হওয়ার সম্ভাবনা পূর্বের চেয়ে বেশি হয়। এক্ষেত্রে পরবর্তী এককগুলো নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। যেমন প্রথম একক নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/n, দ্বিতীয় একক নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/n-1, তৃতীয় একক নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/n-2। যেমন উদাহরণ দিচ্ছি, প্রথম একক মনে করো সেটা 2 নির্বাচিত হোক, সেটা আবার সম্ভাবনা কত? 1/4। অথবা প্রথম একক মনে করো আমি কি করলাম, যে র্যান্ডমলি কি করলাম, 2, 4, 6, 8 এর ভিতরে একটা টানলাম, সেটা 2 হতে পারে, সেটা 4 হতে পারে, সেটা 6 হতে পারে, সেটা 8 হতে পারে। অর্থাৎ প্রথম একক যেটা নির্বাচিত করেছি সেটা র্যান্ডমলি 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। যে কোনো একটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/4। কারণ মোট কয়টা আছে? 4টা। ঠিক আছে, 2 একবার আছে, সম্ভাবনা 1/4, 4 একবার আছে, সম্ভাবনা 1/4, 6 একবার আছে, সম্ভাবনা 1/4, 8 একবার আছে, সম্ভাবনা 1/4। আচ্ছা, প্রথম এককটা মনে করে আমি কি করলাম? নির্বাচিত করে ফেললাম। হ্যাঁ, এটা সম্ভাবনা 1/4। এখন আসলে তো দ্বিতীয় একক নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? মনে করো প্রথম এককটা আমি 2 নিয়ে এসেছি, মনে করো বা সেটা 4ও হতে পারে, মনে করো 2 নিয়ে এসেছি প্রথম এককটা। তাহলে এখন দ্বিতীয় একক যখন নির্বাচন করব তখন কয়টা উপাদান আছে? 3টা না? কয়টা উপাদান আছে? 3টা। হ্যাঁ, তো দ্বিতীয় 4 হোক, 6 হোক, 8 হোক, এটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা পেতে হলে কত দ্বারা ভাগ করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, 3 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 4 পাওয়ার সম্ভাবনা 1/3, 6 পাওয়ার সম্ভাবনা 1/3, 8 পাওয়ার সম্ভাবনাও কত? 1/3। আশা করি বুঝতে পেরেছ। কারণ 2 যদি নির্বাচিত হয়ে যায় তাহলে উপাদান থাকে 3টা, তাই যে কোনো একটা উপাদান নির্বাচিত হওয়ার সম্ভাবনা, আমি সেটা দ্বিতীয় একক হিসাবে 1/3। 1/3 মানে কি? 1/4-1। এখানে 4 মানে কি? সমগ্র আকার, মানে 1/n-1। আচ্ছা, এখন মনে করো যে দ্বিতীয় এককটা 4 নির্বাচিত হয়ে গেল, তাহলে তৃতীয় একক যদি নির্বাচিত করতে চাই, মানে নমুনার আকার যদি 3 হয়, নমুনার আকার যদি কি হয়? 3 হয়, তাহলে তৃতীয় এককটা নির্বাচন করতে হবে। তখন 4 চলে গেল, তখন আর কয়টা থাকে? 2টা। তো 6 বা 8 যে কোনো একটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? 1/2। 1/2 মানে কি? 1/4-2, মানে n-2। nটা কত? 4 না? nটা কত? 3, 4, বড় হাতের n, 1/n-2। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে পরবর্তী এককগুলো নির্বাচিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় পুনঃস্থাপন ব্যতীত নমুনায়নের ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আরেকটা পার্থক্য বলে ফেলি, এটা বলে আর বলবো না, শেষ করে ফেলবো। 5 নাম্বার, যে সমগ্রকের আকার যদি n সংখ্যক হয় আর নমুনার আকার, সমগ্রকের আকার যদি n সংখ্যক হয় আর নমুনার আকার যদি স্মল n হয়, তাহলে এই পদ্ধতিতে নমুনার সংখ্যা হবে, এই পদ্ধতিতে নমুনার মোট সংখ্যা হবে n⁴n। যদি নমুনার আকার যদি কত হয়, যদি সমগ্রকের আকার ক্যাপিটাল N হয় আর নমুনার আকার যদি স্মল n হয়, তাহলে পুনঃস্থাপন পদ্ধতিতে যদি আমরা নমুনায়ন করি তাহলে মোট নমুনার সংখ্যা হবে, মোট নমুনার কি সংখ্যা হবে n⁴n। যেমন আমার এখানে সমগ্রকের আকার কত? 1, 2, 3, 4, মানে n এর মানটা কত? 4। হ্যাঁ, n = কত? 4। আর নমুনার আকার আমি মনে করো যে
দুই আকারের নমুনা নেব, অর্থাৎ নমুনাতে সদস্য সংখ্যা কয়জন? 2 জন থাকবে। তাহলে স্মল n ইকুয়াল টু কত? 2। তাহলে n টু দি পাওয়ার n সমান কত? 4 স্কোয়ার, 4n 2 16। অর্থাৎ এখান থেকে আমি পুনঃস্থাপন সহকারে 16টি নমুনা কালেকশন করতে পারবো। পুনঃস্থাপন সহকারে 16টা নমুনা কালেকশন করতে পারবো। যেমন বলছি, একটা নমুনা হচ্ছে 2 2, একটা নমুনা। আরেকটা নমুনা হচ্ছে 2 4, কয়টা হলো? 2টা। আরেকটা নমুনা হচ্ছে 2 6, 3টা। আরেকটা হচ্ছে 2 8, কয়টা? 4টা। আরেকটা নমুনা হচ্ছে 4 2, কয়টা? 5টা। আরেকটা হচ্ছে 4 4, কয়টা? 6টা। 4 6 7টা। 4 8, কয়টা? 8টা। আচ্ছা, এরপর দেখো 6 2 একটা 9টা, 6 4 10টা, 6 6 11টা, 6 8 12টা। এরপর আসো 8 2 13টা, 8 4 14টা, 8 6 14টা, 8 8 8 8 কেন? যেহেতু পুনঃস্থাপন সহকারে, ঠিক আছে। 8 আবার ফেরত, 8 নিয়ে আবার 8 যদি ফেরত দিই, তাহলে পরেরটা তো 8 আসতে পারে, 8 8। ঠিক একইভাবে 6 6 4 4 2 2। যাক, তা 8 8 আসলে কয়টা? 16টা। কি হয়ে গেল? কয়টা নমুনা পেয়েছি? 16টা নমুনা আমি কি করতে পারি? কালেকশন করতে পারি। কোন পদ্ধতিতে? পুনঃস্থাপন সহকারে যদি আমরা নমুনায়ন করি 16টা নমুনা পাবো। আচ্ছা, আর যদি মনে করো যে আমার নমুনার আকার n ইকুয়াল টু যদি 3 হয়, নমুনার আকার n ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমি কতগুলো নমুনা কালেকশন করতে পারবো? n টু দি পাওয়ার স্মল n 4, তারপর 3, কত? তাহলে কত? 4 কিউব, মানে 64টা নমুনা কালেকশন করতে পারবো। কতটা? 64টা নমুনা আমি কি করতে পারবো? আমি কালেকশন করতে পারবো। কোনটা হতে? 2 4 6 8 হতে, যেখানে নমুনার আকার কত হবে? 3 হবে। যেমন একটা হচ্ছে 2 2 2, পুনঃস্থাপন করলে 2 2 2 2 2 2 একটা নমুনা হতে পারে না? 2 দিলাম, পুনঃস্থাপন করলাম, আবার টানলাম, 2 পেয়ে গেলাম, আবার টানলাম, 2 পেয়ে গেলাম। আর হচ্ছে যে 2 2 4, 2 2 6, 2 2 8, এভাবে অনেকগুলা। টোটাল মোট কতটা? 64টা নমুনা আমি কালেকশন করতে পারবো। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইটা একটু কি করি ব্যাখ্যা করি। কয় নাম্বার এইটা? 5 নাম্বার। এইটাতে আমরা কি করব, যে আমাদের যে সমগ্রকের আকার যদি n আর নমুনার আকার যদি n হয়, তাহলে পুনঃস্থাপন ব্যতীত নমুনার সংখ্যা হবে NCN। NCN। পুনঃস্থাপন ব্যতীত নমুনার মোট সংখ্যা হবে NCN। পুনঃস্থাপন ছাড়া NCN। যেমন আমি দেখাচ্ছি তোমাদেরকে। আবার এখানে n কত? সামগ্রিক আকার কত? 4, C, আর নমুনার আকার কত? 2। তাহলে কত হবে? 4 × 3। আশা করি আমি এটা শিখিয়েছি। এটার মান কিভাবে বের করতে? 4C2, মানে এখান 2 বার গুণ হবে। প্রথমবার 4, পরের বার 1 কম 3, এখন 2 × 1। ঠিক আছে, এগুলো আমি আলোচনা করেছি অনেক আগেই। 12কে 2 দ্বারা ভাগ করলে 6, মানে আমি 6টা নমুনা পাবো। কয়টা নমুনা? আমি 6টা নমুনা পাবো এখানে, যদি আমি পুনঃস্থাপন না করে নমুনা কালেকশন করি। সেই 6টা নমুনা হচ্ছে কত? একটা হচ্ছে 2 4, একটা 2 6, একটা 2 8, মোট কত হলো? একটা 3টা। ঠিক আছে, তারপর দেখো যে 4 6 4 8, আরো 2টা, 5টা, 6 8, 6টা। এর বেশি আর কি হবে না। তাহলে আমরা আরেকটা পার্থক্য গুরুত্বপূর্ণ, সেটা কি? সে গুরুত্বপূর্ণ পার্থক্যটা হচ্ছে, আমরা যদি কি যেন, আমরা যদি পুনঃস্থাপন করে যদি নমুনা কালেকশন করি, তাহলে সমগ্র ক্ষতে মোট নমুনার সংখ্যা কত হবে? যদি সমগ্রকের আকার ক্যাপিটাল N, নমুনার আকার স্মল n যদি হয়, তাহলে n টু দি পাওয়ার n হবে। আর যদি পুনঃস্থাপন ব্যতীত নমুনা যদি কালেকশন করি, তাহলে নমুনার মোট সংখ্যা হবে NCN। ঠিক আছে, হ্যাঁ, এখানে 2 আকারে নমুনা কালেকশন করলে মোট 6 ধরনের নমুনা আমি কি করব? আমি পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন? অনেক সময় তোমাকে কি করবে? প্রশ্ন দিয়ে দিবে যে 2 4 6 8, হ্যাঁ, 2 আকারে নমুনা কালেকশন করা হলো, পুনঃস্থাপন করে এবং পুনঃস্থাপন না করে মোট নমুনার সংখ্যা কয়টি হবে? মোট নমুনার সংখ্যা কয়টি হবে? একটা বার করব এই সূত্র দিয়ে, আরেকটা বার করব কোন সূত্র দিয়ে? এই সূত্র দিয়ে। এখানে একটা বিভ্রান্তি একটু দূর করি। হ্যাঁ, এটা হচ্ছে কি, শোনো, আমি বলছি মোট নমুনার সংখ্যা। হ্যাঁ, মনে করো যে এই যে 2 4, হ্যাঁ, তারপর একটা উদাহরণ দিচ্ছি 2 6, হ্যাঁ, একটা কাল্পনিক উদাহরণ, ধরো 2 8।
এখানে নমুনার সংখ্যা কয়টা? 3টা। কয়টা? 3টা নমুনার সংখ্যা। হ্যাঁ, এখন মনে করো আমি গবেষণা করছি, আমি কি করলাম যে এই নমুনাটা কালেকশন করে গবেষণা করছে, আরেকজন এই নমুনাটা কালেকশন করেছে, আরেকটা সমগ্র হতে এই নমুনাটা কালেকশন করেছে। অর্থাৎ সমগ্র হতে কয় ধরনের নমুনা কালেকশন করা যায়? 3 ধরনের। ঠিক আছে, আবার যদি আরো যদি কালেকশন করা যায় লিখতে হবে, বুঝছো? যেমন আমরা একটাতে পেয়েছি কত? 64টা, আরেকটা পদ্ধতি কয়টা পেয়েছি? 6টা। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো যে এই যে এখানে কয়টা উপাত্ত আছে? কয়টা একক আছে? 2টা। এটাকে বলে নমুনার আকার 2। নমুনার আকার কত? 2। নমুনার আকার 2। ঠিক আছে, এটা হচ্ছে নমুনার আকার। আর এটা হচ্ছে 1টা 2টা 3টা, মোট মানে 3 ধরনের বা 3টা নমুনা কি করা যাবে? কালেকশন করা যাবে। আর নমুনাতে যতগুলো একক থাকে সেটাকে নমুনার আকার বলে, এটাকে স্মল n দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। নমুনায়ন তত্ত্বের উপর প্রিয় শিক্ষার্থীরা 3 নাম্বার ক্লাস কি করেছি দিয়েছি। একটা অনুরোধ করব, ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবে, আর একটু যদি লাইক যদি দেও তাহলে কি হবে যে ইউটিউবে যখন কেউ সার্চ করবে তখন আমার ক্লাসটা আগে পাবে। একটু যদি লাইক দাও। ক্লাস কিন্তু অনেকেই দেখো, কিন্তু লাইকের পরিমাণটা খুবই কি কম। অনেকে ব্যক্তিগতভাবে কমেন্ট করো, মেসেঞ্জারও বলো স্যার খুব ভালো লাগে, কিন্তু লাইকটা কি খুবই কম। যে আমরা যে ওই যে অর্থনীতি পড়ি না, অর্থনীতি পড়তে পড়তে কি আমরা একটা জিনিস শিখেছি, যে কি যে খরচটা কিন্তু বুঝে শুনে কি করতে হবে। অনেকে বলে যারা অর্থনীতি পড়ে তারা একটু কি কৃপণ টাইপের হয়, বুঝছো? তা আমার কাছে মনে হচ্ছে যে লাইকের ক্ষেত্রে আমরা একটু কি কৃপণ। আমি এই জন্য বলছি, ক্লাস ভালো লাগলে লাইকটা দিলে কি হয় যে ইউটিউবের যে সিস্টেম যেটা আছে, যে সার্চ করলে যে ক্লাসগুলোতে লাইক বেশি পড়ে সেই ক্লাসগুলোতে সার্চিংয়ে কি থাকে? আগে থাকে। আর কোনো প্রশ্ন করলে, ইউটিউবে প্রশ্ন করলে কি হয় জানো? উত্তর দিতে একটু কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ লিখে উত্তর দেওয়া যায় না, আর সময় থাকে না প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো? কিন্তু মেসেঞ্জারে যখন প্রশ্ন পাই, যদি দেখি যে 1-2 মিনিটে আনসার দেওয়া যাবে, তখন ভয়েস মেলে কি করি? আনসার কি করি? দিয়ে দিই। ঠিক আছে, আবার আরেকটা ব্যাপার কি জানো? অনেকে পুরা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা অঙ্ক করে বলে স্যার দেখেন তো এই অঙ্কটা হয়েছে কিনা। বাবারা তোমরা বলো, এই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা অঙ্ক দেখাটা কি আমার পক্ষে সম্ভব? এত সময় কি আছে বলো? অনার্সের খাতা দেখতে হয়, মাস্টার্সের খাতা দেখতে হয়, তারপর তোমাদের ইউটিউবে লেকচারগুলো কি করতে হয়? রেডি করতে হয়, পারিবারিক কাজ আছে, কলেজে যেতে হয়, ডিপার্টমেন্টের কাজ করতে হয়। রাত এখন দেখো 12টা বাজে, 12টা হয়তো 5 বাজে সম্ভবত। এরপর ক্লাস এটা কি করব? আপলোড করব। সব কিছু শেষ করতে এই ক্যামেরার থেকে আগে কোথায় নেব? ইয়েতে নেব, ল্যাপটপে নেওয়ার পর সেটা আপলোড করব। আপলোড করে সাধারণত কোনো টাইমিং দেই, পরের দিন সকাল 8টায় প্রকাশ হবে বা সকাল 9টায় প্রকাশ করে একটা টাইম কি করে নির্ধারণ করে দিই। এগুলো করতে করতে রাত্রে 1:30টার দিকে কি করতে চাই? ঘুমাতে যাই। কথা বুঝতে পারছো? এরপরে দেখো যে আবার ফজরের সময় উঠতে হয়। হ্যাঁ, এবং এই ঘুম না থাকার কারণে এখন শরীরটা খারাপের দিকে কি হচ্ছে? যাচ্ছে। ডাক্তারের নির্দেশ হচ্ছে যে আপনি 10টার ভিতরে কি করবেন? ঘুমাতে যাবেন। পরামর্শ কি করি? শুনি। মনে মনে বলি পরামর্শ যদি সব কিছু যদি শুনতে হয় তাহলে আমার পক্ষে ক্লাস দেওয়া কি সম্ভব হবে না। বুঝতে পারছো? তো এগুলো একটু বিবেচনায় রাখবো। অনেকে মনে করে 1 পাতা 1.5 পাতা দিয়ে দাও, আনসারগুলো কি করতে পারি? দিতে পারি না, সময় হয় না। মনে প্লিজ কষ্ট কি করবে? নিবে না। একটু কাজ করবা, তোমরা ক্লাসমেট যারা আছে একে অন্যের সাথে পরিচয় হও, তারপরে একসাথে ক্লাসগুলো দেখো, তারপরে একসাথে গ্রুপ অনুযায়ী কি করো? মানে প্রবলেমগুলো সলভ করো। দেখবা তুমি না পারলে আরেকজন পারবে, অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।